হোক সকল দর্শককে স্বাগত জানিয়ে আজকে লাইভ প্রোগ্রাম আবার অনুষ্ঠান শুরু করছি। দেখুন, সৌভাগ্য দর্পণে প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন বিষয়ে উপস্থাপন করা হয় এবং আপনারা যাতে জীবনে সঠিক পথে সঠিকভাবে জীবনের নিরীক্ষণ খুঁজে পান এবং সেটাকে সঠিকভাবে জীবনে ব্যবহার করতে পারেন, তার জন্যই কিন্তু সৌভাগ্য দর্পণ আপনাদেরকে প্রতিনিয়তই কিন্তু সাহায্য করে চলেছে। দেখুন, আমাদের জীবনে চলার পথে সবসময় প্রতিটা দিনই দেখবেন কিছু না কিছু আমরা জীবন থেকে কিছু না কিছু সংগ্রহ করি, সে শিক্ষাই বলুন বা জীবনের অভিজ্ঞতাই বলুন, যাই হোক আমরা প্রতিদিনই কিছু না কিছু সংগ্রহ করে চলেছি, কিছু না কিছু শিখে চলেছি। এবার এর মধ্যেও দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের কিছু তিক্ত অভিজ্ঞতাও কিন্তু আমাদেরকে জীবনে সঞ্চিত হয় এবং প্রতিটা পরিবারের ক্ষেত্রে যদি দেখেন, লক্ষ্য করেন, প্রতিটা পরিবারেই বিভিন্ন রকমের সমস্যা কিন্তু রয়েছে। প্রতিটা পরিবারের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো পরিবারের ক্ষেত্রে সমস্যা কিন্তু একই রকম না, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষেত্রে সমস্যা। তাই বিভিন্ন ধরনের সমস্যার যে বিষয়টা সেই নিয়ে আমাদের প্রতিটা ক্ষেত্রে আলোচনা এবং আমাদের সাফল্য, আমাদের সবসময় কাঙ্ক্ষিত সাফল্য, এই কাঙ্ক্ষিত সাফল্যের পথেই আমাদেরকে এগিয়ে যেতে হয় এবং তার জন্যই বিবিধ ধরনের আলোচনা আপনাদের থাকে এবং সেই প্রবলেমগুলোকে ওভারকাম এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে সমাধান করে জীবনে এগিয়ে যাওয়া। এবং মানব জীবনে আমাদের যে কোনো কাজই হলো যে আদৌ আমাদের জীবনটাকে, জীবন দর্শনকে সঠিকভাবে জীবনে নিরীক্ষণ করা। তাই আমার দীর্ঘ যে চেম্বার প্র্যাকটিস লাইফ এবং তার সঙ্গে আমার দর্শকের যে সমস্যা, তার সঙ্গে কিছু সমাধান, এই সবকিছু সংমিশ্রণ নিয়ে আজকের লাইভ প্রোগ্রাম আরম্ভ করছি। দেখুন, আজকের যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, সে বিষয় নিয়ে যদি বলা যায় তাহলে কিন্তু প্রতিটা পরিবারেই বলুন, প্রতিটা মানুষের ক্ষেত্রেই আজকের দিনে দাঁড়িয়ে এই প্রবলেম কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। দেখবেন, এমন একটা দ্রব্য বা বর্তমান সময়ে আমরা প্রচন্ড পরিমাণে আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি এবং এই আধুনিক প্রযুক্তি যা কিন্তু আমাদেরকে অনেকাংশে বিবিধ কাজে সাহায্যও করে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই প্রযুক্তি আমাদের জীবনকে কিন্তু অনেকটা প্রতিহতও করে এবং এই প্রযুক্তি আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাডিকশনও তৈরি করে এবং এটা আজকের প্রতিটা ঘরে ঘরে একটা প্রবলেম এবং প্রতিটা পরিবারে বলতে পারেন, প্রতিটা মেম্বারের ক্ষেত্রে বলতে পারেন একই ধরনের সমস্যা। হ্যাঁ, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ইলেকট্রনিক গ্যাজেটস। দেখুন, ইলেকট্রনিক গ্যাজেটসের একটা অ্যাডিকশন আমাদের মোটামুটিভাবে আমাদের যে সোসাইটি, আমরা যে সমাজে বসবাস করি, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বারবার ধরে লক্ষ্য করা যায় এবং এই ইলেকট্রনিক গ্যাজেটসের যে প্রভাব, তার জন্য কিন্তু আমাদের যেমন বিবিধ ক্ষেত্রে আমরা যেমন সাহায্যও পাই, কয়েক মুহূর্তে, কয়েক মিনিটে আমার অনেক কাজকে আমরা খুব সহজে দ্রুততার সঙ্গে কাজ করে ফেলতে পারি, অনেক লেবোরিয়াস কাজকে আমরা খুব সহজে করে ফেলতে পারি, কিন্তু আবার এই ইলেকট্রনিক্স গ্যাজেটসই কিন্তু আমাদেরকে আমাদের জীবনে বিবিধ সমস্যা কিন্তু দিয়ে থাকে এবং এতটাই দিয়ে থাকে যে সেগুলো এমন কিছু কিছু সময় থাকে যে একটা সময় এসে মনে হয় যে এই সময়টাতে যদি এটাকে ব্যবহার না করতাম তাহলে কিন্তু এই প্রবলেমটাকে আজকে আমাকে ফেস করতে হতো না। দেখবেন, আজকের দিনে দাঁড়িয়ে চলতি পথে হাঁটতে গেলে দেখবেন সবসময় কিন্তু আজকে যে আমাদের যারা যুব সম্প্রদায় রয়েছে, বা শুধু যুব সম্প্রদায়কে বলে লাভ নেই, যুব সম্প্রদায়, তার থেকে নিচের স্তরে যারা রয়েছে তারা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বড়রা রয়েছি, তারাও কিন্তু প্রত্যেকেই কিন্তু আজকে ইলেকট্রনিক গ্যাজেটসের প্রতি কিন্তু একটা প্রচন্ড পরিমাণে আকর্ষিত এবং অ্যাডিক্টেড হয়ে গিয়েছি। এবং সেই ইলেকট্রনিক গ্যাজেট বলতে আমি কি বলতে চাইছি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সবচেয়ে প্রথম মাথায় আসে সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। এই মোবাইল ফোন ছাড়া আমরা কখনোই কিন্তু আমাদের জীবনকে নির্ধারণ করতে একদমই পারবো না। আমরা প্রচন্ড পরিমাণে এই মোবাইল ফোনের উপর নির্ভরশীল হয়ে পড়েছি এবং কোনো একটা সোশ্যাল মিডিয়ায় যদি সঙ্গে সঙ্গে না সার্চ করতে পারি, কোনো কিছু খবর যদি না দেখতে পারি বা সোশ্যাল মিডিয়ায় যদি কিছু আপলোড না করতে পারি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মধ্যে একটা সবসময় একটা নিজেদের মধ্যেই একটা দ্বিচারিতা, একটা সবসময় একটা চাঞ্চল্য ভাব তৈরি হয়, এটা একটা অ্যাডিকশন তৈরি হয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র যে মোবাইলের প্রতি না, কম্পিউটার গেমস যারা বাচ্চারা তারাও যেমন রয়েছে, বড়রাও আপনি দেখবেন, যদি লক্ষ্য করেন আপনার বাড়িতে রাত্রির জেগে দেখবেন ছেলে হয়তো পড়াশোনা করছে, আপনি হয়তো গিয়ে নক করছেন, কিন্তু যে কেন ডিস্টার্ব করছো, কিন্তু তারাই এসে যখন আমার চেম্বারে বলে যে পড়তে তো বসলাম কিন্তু আর সেই একটা কোনো মেসেজ চেক করতে গেলাম, ব্যাস তার মধ্যেই ডুবে পড়লাম, আর তার মধ্যে আর পড়াশোনাটাই হয়ে উঠলো না। তো এরকম ধরনের প্রবলেম ঠিক একই রকম ভাবে যারা আমরা বড়রা রয়েছি, এই আজকে কি আপলোড করলো, নিজের কি আপলোড করা যায়, এতে আমরা এতটা সময় নিরীক্ষণ করে ফেলি যে নিজেদেরকে
অ্যানালিসিস করা, নিজেদেরকে বিশ্লেষণ করা, নিজেদেরকে আরো উন্নতি করা, সেই জায়গাটাকে আমরা অনেক কিন্তু ভুলে যাচ্ছি। আবার এর অনেক ভালো প্রভাবও রয়েছে। কি? এই মোবাইল গ্যাজেটস বা বলতে পারেন যে ইলেকট্রনিক গ্যাজেটস, এই ইলেকট্রনিক গ্যাজেটসে কিন্তু আমাদের অনেক ইনফরমেটিভ করে তুলছে, আমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দিচ্ছে, অনেক সহজে আমরা সবকিছু সহজে জানতে পারছি এবং লোকের কাছে পৌঁছতেও পারছি, আমাদের দূর দূরান্তে বন্ধুদের কাছে সঙ্গে সংযোগ তৈরি করছে। এই যে এটাও যেমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সব কিছু সময় এক অল্প মুহূর্তও কিন্তু এই মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটসকে ছাড়া কখনোই থাকতে পারি না। আজকের দিনে একদম অ্যাক্টিভিটি অফ প্লেস সেটা কিন্তু কমে যাচ্ছে, সেখানের জায়গায় কি এসে যাচ্ছে? কম্পিউটার গেমস। তো এই যে অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা কেন হয় এবং এর থেকে বেরিয়ে আসার প্রভাব কিভাবে হতে পারে এবং তার জন্য আমরা কি স্টেপ নিতে পারি, এটাই আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে যা এখনো পর্যন্ত সংগ্রহ করতে পেরেছি সেটাই নিয়ে আপনাদের কাছে আজকে আলোচনা করবে। আমাদের প্রথম কলারকে নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? চুঁচুড়া। একটু নামটা বলবেন? কি মজুমদার একবার বলুন? প্রীতম মজুমদার। ছেলের জন্ম তারিখ? 12 অক্টোবর 2010। 13/10/2004। জন্ম সময়? সকাল 11:55, 11:55 AM। জন্মস্থান চুঁচুড়া। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? কেমন লাগে? কেমন লাগে? আচ্ছা, এখানে প্রীতমের যা পাওয়া যাচ্ছে, এখানে চন্দ্র পাওয়া গেছে হস্তা নক্ষত্রে এবং রাহু পাওয়া গেছে অশ্বিনী নক্ষত্রে এবং এখানে লগ্ন একটু পীড়িত অবস্থায় পড়ে রয়েছে। লগ্ন পাওয়া গেছে ধনু লগ্ন এবং এই লগ্নপতি এখানে অবস্থান করছে দশম ভাবে, মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়, চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায়, রবির সঙ্গে যুক্ত অবস্থায় এবং এখানে বুধ, এখানে যে দশমপতি সেই বুধ কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং 2004 সালে জন্ম, মানে 2024 সাল, মানে মোটামুটি বলা যায় 20 বছর বয়স। এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে, লগ্নের পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে এবং লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি সে কিন্তু বুধের ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে যুক্ত, চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং এখানে যা পাওয়া যাচ্ছে রবির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। অর্থাৎ এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি করছে, বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা যোগ তৈরি হয়েছে এবং লগ্নপতির সঙ্গে যে চন্দ্রের যে যোগটা তৈরি হলো, এই লগ্নপতির সঙ্গে অষ্টমপতির একটা যোগ তৈরি হয়ে গিয়েছে। ফলে ওর কনফিডেন্স লেভেলের একটা সমস্যা থাকবে, মানসিকভাবে সবসময় একটা চাপের মধ্য দিয়ে কিন্তু ওকে পাস করতে হয়। যতটা কন্ট্রিবিউশন পড়াশোনার ক্ষেত্রে করে ততটা অনুযায়ী রেজাল্ট এফেক্টিভ ভাবে কিন্তু ও পায় না। বন্ধু বান্ধবের থেকে যতটা হেল্প ও করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু ও পায় না। একটু শেয়ার করবেন? এবং এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে মূলত চতুর্থপতি এবং লগ্নপতি উভয়ই কিন্তু এখানে রাজযোগ তৈরি করেছে এবং এই রাজযোগ করার ফলে ওর ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কেরিয়ারটা আরো কিন্তু উচ্চশিক্ষার যোগ রয়েছে। কিন্তু উচ্চশিক্ষার যোগ থাকলেও সেই উচ্চশিক্ষা চলাকালীন অবস্থায় কিন্তু ওর একটা বাধা পড়তে পারে এবং ওর এখানে যা ছক, এখানে যা জন্মকুণ্ডলী পাওয়া যাচ্ছে, সেই জন্মকুণ্ডলী অনুযায়ী বলা যায় যে কম্পিউটার ওরিয়েন্টেড যদি পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওর ফলপ্রসূতা জীবনে আসতে পারে এবং ম্যাথমেটিক্স পাওয়ারটাতে ওর একটু সমস্যা রয়েছে। একটু শেয়ার করবেন? এবং ওর যতটা পরিমাণ কন্ট্রিবিউশন করে সেই তুলনায় ও যাদেরকে সাহায্য করে তারাও থেকে বেশি ভালো রেজাল্ট করে। আপনার ছেলের বন্ধুরা কেমন রেজাল্ট করে আপনি খোঁজ রাখেন না? হ্যালো, খারাপ কিছু করেনি, কিন্তু নিজে যতটা কন্ট্রিবিউট করেছে সেই অনুযায়ী কেউ রেজাল্ট এসছে? সেই তুলনায় ওর যারা সমসাময়িক রয়েছে তারা একটু আধটু হলেও ওর থেকে পার্সেন্টেজে বেশি থাকে।
এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং ও যে যতটা কন্ট্রিবিউট করে সেই অনুযায়ী রেজাল্ট আসে না বলে কিছু কিছু ক্ষেত্রে ওর মধ্যে একটা কিছুটা স্থবিরতা তৈরি হয় এবং মাঝে মাঝে এরকম মনে হয় যে অনেকটা কন্ট্রিবিউট করলাম, অনেকটা চেষ্টা করলাম, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট আসে না, ফলে কিছুটা ডিপ্রেশন তৈরি হয়, কিন্তু আবার পর মুহূর্তে নতুন করে লেগে পড়ে এবং ওর মধ্যে উদ্যম যথেষ্ট পরিমাণে থাকে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে পড়াশোনার জায়গাটাও যেমন একটু স্ট্রং রয়েছে, কিন্তু উচ্চশিক্ষার যোগ থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু একটা মাইনুট প্রবলেম রয়েছে। তার কারণ এখানে নবমপতি একটু পীড়িত অবস্থায় রয়েছে এবং আমরা পড়াশোনার জায়গাটাকে সবসময় অ্যানালিসিস করি D24 চার্ট দিয়ে। সেই D24 চার্ট যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তার যে চতুর্থপতি এবং নবমপতি যাতায়াত কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, অর্থাৎ ছেলের কেরিয়ারের জায়গাটা যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু বর্তমান যে দশাপতি এবং গোচরের অবস্থান যেটা ওকে প্রপার রেজাল্ট দিচ্ছে না। কিন্তু ওকে যদি সায়েন্স রিলেটেড পড়াশোনা করে, বিশেষ করে কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশোনার দিকে যদি ওকে দেওয়া হয়, হ্যালো কি ইঞ্জিনিয়ারিং পড়ছে, হ্যালো কি ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই জায়গাটা একটা চয়েসের প্রবলেম হয়ে গেল। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জায়গাটা ক্ষেত্রে দরকার হয় শুক্রের, এবং এখানে শুক্রের কিন্তু খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই, তার কারণ শুক্র অগ্নি রাশিতে বসে রয়েছে। সেই তুলনায় এর সঙ্গে সঙ্গে ওকে এই যে মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে করছে তার সঙ্গে সঙ্গে মডিফাইডলি ও যদি এর সঙ্গে যদি আরো কম্পিউটার ওরিয়েন্টেশন যদি এর সঙ্গে যুক্ত করতে পারে তাহলে সেই জায়গাটা কিন্তু আরো বেশি জায়গাটা স্ট্রং হতে পারত। এই জায়গাটাও কিন্তু প্রবলেম হবে ক্যারিয়ারের ক্ষেত্রে, যে ইম্প্রোভাইজেশন যতটা পাওয়ার দরকার সেই ইম্প্রোভাইজেশনের যে জায়গাটা কিন্তু পাবে না। দেখুন আমি আপনাকে প্রথমেই বললাম যে কম্পিউটার ওরিয়েন্টেড অর্থাৎ এখানে সায়েন্স রিলেটেড পড়াশোনা, এবং ও কিন্তু সেটাই করছে, কিন্তু চয়েসের জায়গাটা একটু ভুল। তার কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুক্র, এবং এই জন্মছক অনুযায়ী শুক্র একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, ফলে ওর পরিশ্রমের ফলটা যেভাবে আউটকাম আসা উচিত সেই জায়গাটা ক্ষেত্রেও কিন্তু সমস্যা রয়েছে। এবং দশমপতি রাহু দ্বারা পীড়িত এবং তার সঙ্গে সঙ্গে কেতু দ্বারা পীড়িত, এই জায়গাটা হচ্ছে একটা প্রবলেম। এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং বলবো যে প্রতি সপ্তাহে শুক্রবার দিন ওর হাতে দিয়ে সাদা কোনো দ্রব্য কাউকে দান করান, এমন কোনো ব্যক্তিকে দান করাবেন যার কোনো দরকার রয়েছে, সেটা চাল হতে পারে, কোনো সাদা মিষ্টি হতে পারে, সাদা কাপড় হতে পারে, যেটা সম্ভব সেই দ্রব্যটা দান করুন। এতে ওর যে ক্যারিয়ারের জায়গাটা সেই জায়গাটা রেকটিফাই হবে। এবং এখন পড়াশোনা করছে, তো এখন থেকে যদি প্রপার স্টেপ নেওয়া যায় তাহলে এই যে ফোর্থ কামিং পিরিয়ড আপনি যে সময় ফোনটা করেছেন ইজ অ্যান আইডিয়াল টাইম। তার কারণ এর পরেই কিন্তু ওর ক্যারিয়ারে একটা পার্ট কিন্তু শুরু হয়ে যাচ্ছে, তার কারণ ইঞ্জিনিয়ারিং হয়তো সেকেন্ড বা থার্ড ইয়ার এখন চলছে, তাই তো? হ্যালো, সেকেন্ড ইয়ার হবে, এর পরেই মোটামুটি 4-5 বছর পরেই কিন্তু ওর কিন্তু ক্যারিয়ারের আইডিয়াল জায়গাটা শুরু হবে। সুতরাং এখন থেকে যদি আমরা প্রপার অ্যানালিসিস করে ওকে সঠিকভাবে তার যে জায়গাগুলোকে ওর খামতি রয়েছে সেই জায়গাটাকে প্রপারলি রেকটিফাই করতে পারি তাহলে কিন্তু 100% সমস্যা থেকে সমাধান পাবেন এবং ক্যারিয়ার অনেক স্মুথ হতে পারে। এবং এই জন্মছক অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়াতেও একটা সময় গিয়ে ডমিনেট করতে পারে, তার কারণ মঙ্গল কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় দশমাংশ চার্টেও পাওয়া যাবে, এবং এখানে মঙ্গলের প্রভাবটাও কিন্তু অনেকটা স্ট্রং ভাবে কিন্তু পাওয়া যাচ্ছে, যার ফলে রবির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাকে যদি প্রপারলি লাইফে ইউজ করা যায় তাহলে কিন্তু প্রপার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। যাদের ক্ষেত্রে এইরকম ধরনের সমস্যা, যারা ক্যারিয়ারে ইমপ্রুভাইজেশন চাইছেন কিন্তু চয়েসের ক্ষেত্রে কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, কিন্তু কিংবা চেষ্টা করছেন প্রপারলি পারছেন না, এই যে জায়গাটা তাদের জন্য বলবো আগামী যে কৌশিকী অমাবস্যা তিথি, এই কৌশিকী অমাবস্যা তিথিটাকে জীবনে সঠিকভাবে ব্যবহার করুন। এবং আপনার ছেলে প্রীতমের ক্ষেত্রে বলবো এই কৌশিকী অমাবস্যা তিথিটাকে একটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে যে জায়গাটাকে আইডেন্টিক্যালি বেছে দিলাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে এখন থেকেই দেখবেন ইমপ্রুভাইজেশনের জায়গাটা খুঁজে পাবেন। ওর যে রেজাল্টে যে ওরিয়েন্টেশন, সেই রেজাল্টের ওরিয়েন্টেশনটাও আগের তুলনায় অনেক বেটার হবে, প্লেসমেন্টের জায়গাটা অনেক সুন্দর যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্মছক অনুযায়ী কাল সর্পদোষ আছে,
কিন্তু সেটা নেগেটিভ কালসর্প দোষ নয়। আমি বারবার বলি আমি আমার অনুষ্ঠানে যে কালসর্প দোষ থাকা মানেই সেটা নেগেটিভ নয়, এটা একাদশ স্থানে কালসর্প দোষ তৈরি করেছে। দ্যাটস গ্রেট অ্যাচিভমেন্ট, যেটা আমাদের মাস্টার ব্লাস্টারে রয়েছে। সুতরাং কালসর্প দোষ নিয়েই ভয় পাওয়ার এমন কিচ্ছু নেই। কালসর্পদোষ অনেক বড় জায়গাতেও নিয়ে যেতে পারে। সেই পজিটিভ কালসর্পদোষ থাকলে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো চেষ্টা করা হয় না, আপনাকে বলা হয় না। কিন্তু নেগেটিভ কালসর্পদোষ আমি যখনই পাই সব সময় আইডেন্টিক্যালি বলার চেষ্টা করি যে নেগেটিভ কালসর্পদোষ। কারণ কালসর্পদোষ দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো রকম রেমিডিস করার ইচ্ছা সৌভাগ্য দর্পণে তীর্থপ্রদ কখনো থাকে না, কোনো দিন ছিল না, আগামী দিনেও নেই। সুতরাং মানুষকে সঠিক পথে সঠিক জায়গায় যাতে তারা পায় সেটাই সবসময় চেষ্টা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন এই জায়গাটাকে প্রপারলি। যে জায়গাটাকে বললাম, শুধুমাত্র এই যে জানলেন, জেনে শুধুমাত্র হাতটাকে গুটিয়ে বসে থাকবেন না, এতে কিন্তু ক্যারিয়ারে সঠিক জায়গাটা খুঁজে পাবেন না। আজকে মনে হচ্ছে হয়তো আমি বললাম, কিন্তু পরবর্তী সময়ে এটা যখন লাইফে ছেলে ফেস করবে তখনই বুঝতে পারবেন যে আলটিমেটলি যে কথাটা তীর্থব্রত বলেছিল সেটা আদৌ কতটা সত্যতা তার মধ্যে রয়েছে। সেটা যখন ফিল করবেন তার আগে থেকে স্টেপটা নিন। ছেলের জীবনকে নিশ্চয়ই চাইবেন সুন্দরভাবে সাজিয়ে দিতে। হ্যালো, নিশ্চয়ই চাইবেন যে ছেলের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দিতে। তাহলে এই যে জায়গাটা বললাম, এটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে আগামী যে তিথি আসছে, অমাবস্যা তিথি এবং সে কৌশিক অমাবস্যা, যেটা কিনা আইডিয়ালিস্টিক, সেই জায়গাটাকে ব্যবহার করুন এবং যে রেমেডিজের কথাটা এখন থেকে বললাম সেটাকে করুন, দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন। কথা বলে কেমন লাগলো? কোনো ভয় দেখিয়েছি মনে হলো? কালসর্পদোষ মানে নেগেটিভ নয়, সেটাকে আগে ওই জন্য অ্যানালিসিসের দরকার থাকে। এই জন্য আমি আমার প্রতিটা অনুষ্ঠানে বলি যে প্রত্যেকটা জন্মছকের অ্যানালিসিসের কতটা প্রয়োজন। শুধুমাত্র রেডিমেড রেমেডি সেল করবো বলে রেডিমেড সেল করে রিসর্টে পয়সা তুলতে যাবে, এরকম তীর্থব্রত কখনো করে না। তীর্থব্রত আইডিয়ালিস্টিক জায়গাটাকে সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ছেলে অবশ্যই ক্যারিয়ারটাকে গুছিয়ে নিন। দেখুন, আমাদের যে আজকে আলোচনা ছিল যে ইলেকট্রনিক গ্যাজেটস, অ্যাকচুয়ালি আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেটসের যে আলোচনা এবং এখানে আলটিমেটলি অ্যাডিকশন, এই অ্যাডিকশনের ভাবটা আমরা মূলত দেখে থাকি ষষ্ঠ ভাব থেকে। এবং এই ষষ্ঠ ভাব যদি কোনো রকম ভাবে পীড়িত হয়ে যায়, এবং বিশেষ করে আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি যে অনেক ক্ষেত্রে আমি দেখি যে অনেকেই চিৎকার করে করে বলে যে আলটিমেটলি অ্যাডিকশন মানেই হচ্ছে রাহু রাহু রাহু। আলটিমেটলি অ্যাডিকশনের ক্ষেত্রে রাহুর একটা ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু সেই রাহুকে অবশ্যই ইলেকট্রনিক গ্যাজেটসের ক্ষেত্রে বায়ু রাশিতে গিয়ে পীড়িত হতে হবে। সিক্সথ এর সঙ্গে একটা প্রপার কানেকশন তৈরি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে দশাবতী, সেই দশাবতীকেও পীড়িত হতে হবে। এবং পীড়িত হয়ে সে যখন রাহুর সঙ্গে কনজাংশন করবে বা কোন রকম যোগসূত্র করবে এবং ষষ্ঠ ভাবের সঙ্গে যদি যুক্ত হয়, তবেই সেক্ষেত্রে অ্যাডিকশন তৈরি হয়। এবং এই অ্যাডিকশনটা অবশ্যই একটা বর্তমান সময় একটা বিশেষ সমস্যা। এবং এই অ্যাডিকশনটা আমি আমার টেম্পল প্র্যাকটিস লাইফে দেখেছি রাহুর সঙ্গে সঙ্গে কলত্রকারক গ্রহের যখন দশা অন্তর্দশা চলে, সেই কলত্রকারক গ্রহের দশা অন্তর্দশাতেও কিন্তু বহুল ভাবে কিন্তু, এবং সেই দশা অন্তর্দশা যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দশা অন্তর্দশা অনেকটা অ্যাডিকশন দিয়ে থাকে এবং সেই অ্যাডিকশনের জন্য আপনার জীবনে অনেকটা পরিমাণে প্রভূত ক্ষতিও হতে পারে। যদি কোনোভাবে সেই দশা অন্তর্দশা এবং যে কলত্রকারক গ্রহ বা রাহু ও মঙ্গল শনি এদের যে সংযোগ ষষ্ঠ ভাবের সঙ্গে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় তারা দ্বাদশ ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছে সেই দশা অন্তর্দশা পিরিয়ডে এবং তার সঙ্গে গোচরেও, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে প্রভূত ক্ষতি তৈরি করতে পারে। অ্যাডিকশন এবং সেই অ্যাডিকশনের থেকে ক্ষতি, সেই ক্ষতির জায়গাটা কিন্তু অবশ্যই 12th হাউস। 6th হাউস আমাদের অ্যাডিকশন তৈরি করে আমাদের মধ্যে, তার মধ্যে একটা সম্যকতা তৈরি করে, কিন্তু তার যে আলটিমেট যে ক্ষতি তৈরি করে সেটা হচ্ছে দ্বাদশ ভাব। সুতরাং ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব এবং তার সঙ্গে রাহু, কলত্রকারক গ্রহ এবং মঙ্গল বা শনি যে পীড়িত অবস্থা, এদের যদি সংযোগ তৈরি হয় তবেই সেক্ষেত্রে কিন্তু অ্যাডিকশন এবং অ্যাডিকশন থেকে তার যে সমস্যা। এবার এই অ্যাডিকশন থেকে আমরা কি বেরোতে পারি, আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে সেখান থেকে আমরা আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নাতনির সম্বন্ধে একটু জানতে। নাতনির নাম? নাতনির নাম দেবাংশী ভট্টাচার্য। দেবাংশী জন্ম তারিখ? 20 জানুয়ারি 16 সাল 2016। 20-1-2016। জন্ম সময়? টাইম হচ্ছে যে 2:45।
দুপুর আর রাত্রির? 45 থেকে 49-এর মধ্যে। দুপুর না রাত্রির? দুপুর দুপুর। দেখুন, যখন এখানে ফোন করবেন, চ্যানেলে ফোন করবেন, তখন একটু জন্ম সময়টাকে সঠিকভাবে বলতে হবে। তার কারণ সঠিকভাবে না বলা গেলে 45 থেকে 49 মানে 4 মিনিটে পরিবর্তে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। এখানে যা 2:45 হিসেবে যদি আমরা লগ্নকে পাই, তাহলে সেক্ষেত্রে এখানে মৃগশিরাতে লগ্ন পাওয়া যাচ্ছে এবং এটা পাওয়া যাচ্ছে মিথুন লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে রোহিণী নক্ষত্রে। আপনার অর্থাৎ নাতনিকে তার মামার বাড়ির লোকেরা বেশ ভালোবাসে, এবং নাতনির মধ্যে সবসময় কিন্তু একটা যে কোনো কাজের চেষ্টা থাকে, কিন্তু সেই চেষ্টা করলেও সেখান থেকে প্রপার রেজাল্ট সবসময় পায় না, এবং মানসিকভাবে খুব অস্থির, যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চায়, কিন্তু তাড়াতাড়ি করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে, এবং আপনার বাড়ির বড়দের সঙ্গে বেশি কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে যায়। যতটা পরিমাণ চেষ্টা করে সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আউটকাম আসে না, কিন্তু জন্মছক যথেষ্ট ভালো, এবং এই জন্মছক অনুযায়ী যদি জীবনে এগোতে চায় তাহলে সেক্ষেত্রে এগোতে পারে। কিন্তু এখানে রাহু এবং শনির যে একটা প্রভাব, যেটা কিন্তু এখানে সমস্যা তৈরি করছে। তার কারণ এখানে রাহু এবং শনি, এখানে যে রাহু বসে রয়েছে সে কিন্তু জুপিটারকে পীড়িত করেছে, অর্থাৎ আমাদের যে বিদ্যার কারগ্রহ, অর্থের কারগ্রহ, স্বামীর কারগ্রহ, তাকে এখানে পীড়িত করেছে, যা কিন্তু এই যে সেক্টরগুলোতে তার কিন্তু সমস্যা কিন্তু একটু ফেস করতে হবে। একটু শেয়ার করবেন। পড়াশোনাতে একদম মন নেই। আমি আগেই কি বললাম যে পড়াশোনা ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র এবং স্বামীর ক্ষেত্র, এই তিনটে জায়গাকে এখানে কিন্তু একটা প্রবলেম তৈরি করেছে, এবং বর্তমানে ওর যা বয়স সেই অনুযায়ী পড়াশোনার ক্ষেত্রটা এখন একটু বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটা এখন খুব একটা ভালো জায়গায় নেই, এবং এইখানে চতুর্থপতিও কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলে এই আউটকাম রেজাল্টটা সঠিকভাবে আসছে না। ভালো কারোর সঙ্গে কথা বলে এই জায়গাটা রেকটিফাই করুন, তাহলে এখান থেকে ভালো থাকবে। এবং এখানে বলবো যে প্রতি সপ্তাহে বুধবার দিন ওকে কোনো মাতৃমন্দিরে একটু সবুজ আবির দান করান, এবং 43 দিন রাত্রিবেলা যখন ডিনার করবে সেই ডিনারটা অবশ্যই কোনো আপনাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরে বসে করাবেন 43টা দিন, এটা করুন। আর প্রত্যেক সপ্তাহে কোনো মাতৃমন্দিরে একটু সবুজ আবির প্রদান করান। এই রেমিডিসটা প্রথমে চালু করুন, এই প্রতিকারটা, তারপর ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে কিছু জায়গায় একটুখানি সেই যে জায়গাটা ডাইলুটেড হয়ে রয়েছে সেই জায়গাটাকে ঠিক করুন, দেখবেন আলটিমেট রেজাল্টটা ভালো আসবে, এবং সেখান থেকে আউটকাম রেজাল্ট যথেষ্ট ভালোভাবে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, আমাদের যে আলোচনাটা আমরা এখান থেকে কি করে বেরিয়ে আসবো, আমরা অ্যাডিকশনটা বুঝলাম, এই অ্যাডিকশনটাকে আমরা বেরোবো কিভাবে। এখানে আপনারা একটা সুইচ ওয়ার্ডস পারলে ব্যবহার করুন। কাট, সিইউটি কাট, হাইপেন দিয়ে শার্ট, এসএইচইউটি শার্ট, এলআইএমআইটি লিমিট, হাইপেন দিয়ে সেভ, এসএভি। এটাকে রেগুলারলি 3 বার করে চ্যান্ট করবেন, দিনে 10 বার করে, 10টা করে সেট করবেন, দিনে 3 বার। আর যিনি এটি অ্যাডিক্টেড, যদি আপনি নিজে হন অথবা সন্তান হয়, একটা সাদা পরিষ্কার কাঁচের গ্লাস নেবেন, তার মধ্যে 53 এই সংখ্যাটাকে লিখবেন, 35 মিনিট জলটাকে রেখে দেবেন, তারপর সেই জলটাকে আপনি নিজে যদি অ্যাডিক্টেড হন আপনি নিজে খান, অথবা সন্তানকে খাওয়ান, অথবা যিনি অ্যাডিক্টেড আপনাকে তার ক্ষেত্রে খাওয়ান। দেখুন এটা কন্টিনিউয়াসলি করতে থাকুন, দেখুন এর এফেক্টটা কতটা পজিটিভলি আপনি পাবেন। এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার দিন অথবা শনিবার দিন, যেটা আপনাদের সুবিধা সেই অনুযায়ী 40 গ্রাম কালো রঙের যে চা পাতা, সেই চা পাতা কোনো সুইপার অথবা তার সঙ্গে কোনো কাজের লোককে প্রদান করুন। শুধু এই 3টে স্টেপ করুন, অনেক কিছু তো করে ফেলেছেন, অনেক কচু মূলো অনেক কিছু তো করলেন, জাস্ট এই জায়গাটাকে করে দেখুন। যারা মিস করে গেলেন ইউটিউবে বা ফেসবুকে গিয়ে সার্চ করে নোট ডাউন করে নিন, এটা করুন। জীবনে যে অ্যাডিকশন থেকে যে প্রবলেম, বিশেষ করে ইলেকট্রনিক গ্যাজেটস, তার থেকে দেখুন অনেকটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন আজকের যে আমার প্রোগ্রাম, সেই প্রোগ্রাম সম্পূর্ণ ছিল কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজেস ছিল, সেই মেসেজের রিকোয়েস্ট, সম্পূর্ণ রিকোয়েস্টেড প্রোগ্রাম। আমার কাছে যদি কখনো কোনো রিকোয়েস্ট আসে, আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে আপনাদেরকে সেটাকে আলটিমেটলি সেটাকে দেওয়ার, কারণ এত বছর যে আপনাদের ভালোবাসার জন্যই তো এখানে টিকে রয়েছি। অনেক ক্ষেত্রে যদিও তীর্থপদকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেকের অনেক মাথা ব্যথা রয়েছে, কিন্তু তীর্থপদর চেম্বারে কজন লোক সেটাও উঁকি মারতে, তার জন্য কি আর তীর্থপদর ক্ষেত্রে কোনো কি এফেক্ট পড়েছে? তা পড়েনি। এর জন্য তীর্থপদকে আর টেবিল বাজিয়ে বলতে হয় না যে আমি জানি, সব জানি, আমি সব জানি। রেডিমেড রেমেডি সেল করেও তাকে তার রিসর্টে খরচ তুলতে হয় না, তার কারণ মানুষকে সঠিক পথে নিয়ে যায় সঠিকভাবে। সেই জন্য মানুষও জানে যে তীর্থপদ কতটা সলিড জানে, ঠিক ওই সাধ্যের মধ্যে তাকে সেই সংকুলান করে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারে, সেই দম তীর্থপদ রাখে। এবং প্রতিটা অনুষ্ঠানে তার কিন্তু ছাপ দেখে আপনাদেরকে যায়, এবং প্রতিটা অনুষ্ঠানে আপনাদের কাছে সেই জায়গাটা
সেটা দিয়ে যায়। আশা করি আজকে তো সময় একদম থামতে বলছে। আজকে মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান সেখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সৌভাগ্য দর্পণ যে গোল অফ ডেস্টিনেশন তার পথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যান, ভালো থাকুন, নমস্কার।